কয়েকদিন আগেই বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সরে গেলেন, পদত্যাগ করলেন কিংবা তাকে সরিয়ে দেয়া হলো। এর আড়ালে কত গভীর দেশীয় এবং আন্তর্জাতিক ইস্যুগুলো কাজ করেছে, কি কি ছিল, কেন তিনি এক ধরনের হুমকি হয়ে উঠেছিলেন বিএনপি সরকারের জন্য, কতটা ডক্টর ইউনূসের জন্য কিংবা কতটা আন্তর্জাতিক বলয়ের জন্য, এমন সব ইস্যু তুলে ধরেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক সুবীর ভৌমিক তার চাঞ্চল্যকর একটি আর্টিকেলের মধ্য দিয়ে, যেটি দি ফেডারেলে ছাপা হয়েছে। আজকেই সেটি প্রকাশ পেয়েছে। আমি দাদা আপনাকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনার আর্টিকেলটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার সঙ্গে যোগাযোগ করেছি এবং আপনি আমাকে সময় দিয়েছেন। এবং আমি যে দর্শকদের জন্য বলছি, যে কারণে চাঞ্চল্যকর শব্দটি আমি ব্যবহার করলাম, আপনারা তার বিশ্লেষণ, তার কথা শুনলেই বুঝবেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে আসছে এবং এর আড়ালে, চুপ্পু সরে যাওয়ার আড়ালে কত কিছু ঘটে গেছে এবং সামনেও কি হতে পারে। আমি আপনাকে কৃতজ্ঞতার সঙ্গেই অনুরোধ করব, আপনি শুরু করুন। আপনার এই যে আর্টিকেলটা, আপনি এই সময়ে কেন বাংলাদেশ নিয়ে এমন একটি আর্টিকেল লিখলেন, আগে যদি সেটুকু একটু বলেন। দেখুন মারুফ ভাই, আর্টিকেলটা আজকে সকালে প্রকাশিত হলেও আমি কিন্তু এটা লিখেছি 4 দিন আগে। এখন ফেডারেল, আপনি জানেন, দক্ষিণ ভারতের একটি ওয়েবসাইট, SRM গ্রুপ চেন্নাইয়ের, ওরা জেনারেলি প্রফেশনাল, কিন্তু বাংলাদেশ বা আমাদের এই দিকের যে ব্যাপার, পূর্ব ভারত, বাংলাদেশ, উত্তর পূর্বাঞ্চল, এই জিনিসগুলি অতটা ভালো বোঝে না। হ্যাঁ, ওরা এই ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের 6টা লেখা আছে যেগুলি আগে এসছে, এগুলি আগে ছাপি। তো আমি ওদের বারবারই বলার চেষ্টা করেছি যে আরে এই সার্জিও গোর ওখানে যাচ্ছে, তার আগে একজন না 2জন সিনিয়র লোক ওখানে পৌঁছে গেছে, মিস্টার ডিক যিনি স্টেট ডিপার্টমেন্টের, এবং জেরাল্ড হ্যামিল্টন যিনি CIA তে দীর্ঘ 35 বছর চাকরি করেছেন, তার ওয়াইফ বাংলাদেশের, যদি সেই ওয়াইফকে মারধর করার অভিযোগ তার বিরুদ্ধে বিভিন্ন সময় উঠেছে। হ্যাঁ, তো যাই হোক, মানে যার এই অঞ্চলে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এখন সে রিটায়ার্ড, কিন্তু সে একটা সিকিউরিটি কোম্পানি তার আছে। ধরে নেওয়া যেতে পারে যে CIA আজকাল এইভাবেই অনেকটা অপারেট করে, যে এই ধরনের ডিফেন্স কন্ট্রাক্টর, হ্যাঁ, বা এই ধরনের লোককে সামনে রেখে ওরা কাজ করে যাতে ওদেরকে ডাইরেক্টলি কোনো কিছুতে ইমপ্লিকেট না করা যায়। তো যাই হোক, এতগুলি বড় মাপের আমেরিকান লোকজন, আরো কয়েকজন ওখানে পৌঁছেছে সার্জিও গোরের সাথে, পুরো লিস্টটাই আছে আমার কাছে। এরা তো এমনি এমনি ওখানে যায়নি, একটা বড় কিছু ব্যাপারে তারা গেছে, এবং যাচ্ছে কখন, যখন ঠিক তার আগে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব অনেকটা বাধ্য হয়েছেন বলে আমার ধারণা। যদিও উনি কারণ দেখিয়েছেন ওনার স্বাস্থ্যজনিত কারণ, মানে স্বাস্থ্যের সমস্যা, ওনার যা বয়স, এই বয়সে অনেকেরই হয়, কিন্তু ওনার যে উনি পদত্যাগ করেছেন, আমার মনে হয় না, ওনার উপরে প্রবল চাপ ছিল পদত্যাগ করা। এখন বলা হচ্ছে, দেখুন ঘটনাগুলি পরপর আমি আপনাকে বলি, যে শেখ আমি হাসিনা আর্টিকেলেও দেখেছি যে আর্টিকেলেও আপনি ওরকম একদম একটার পর একটা স্টেপ বাই স্টেপ আপনি লিখেছেন, এবং রাখাইন করিডোর বনাম চীন বাংলাদেশ করিডোর, সেই ইস্যুটিও খুব গুরুত্ব সহকারে এসছে। আপনি বলুন এখন। না, ব্যাপারটা কি জানেন, রাখাইন করিডোরের ব্যাপারটা ইউনূস সাহেবের আমলে আমেরিকানরা উত্থাপন করে, যার মূল উদ্দেশ্য বাংলাদেশের বন্দর অঞ্চল চট্টগ্রাম, ওই জায়গার থেকে একটা করিডোর সোজাসুজি গিয়ে মায়ানমারের রাখাইন প্রদেশ, যেটাকে একসময় আরাকান বলতো, আরাকান হিসেবে পুরনো লোকজন চেনে। এই করিডোরটা আমেরিকানরা কেন করতে চাইছে? কোনো মানে হিউম্যানিটেরিয়ান এইড? নো, আই ডোন্ট থিঙ্ক সো। মেইন পারপাসটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান এইড এর কাভারে ওখানে মূলত ওরা বিভিন্ন যে গেরিলা গোষ্ঠীগুলো যুদ্ধ করছে, আরাকান আর্মি রাখাইন প্রদেশে, কি পাশে চীন প্রদেশে বেশ কয়েকটা, চীন ন্যাশনাল ফ্রন্ট ইত্যাদি, তার উপরে আরো উপরে PDF, কাচিন, মায়ানমার তো একটা পুরোপুরি গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। এবং এই যে দলগুলো, এই যে বিভিন্ন আঞ্চলিক গেরিলা গোষ্ঠী, যারা মায়ানমারের কেন্দ্রীয় সরকার এবং মায়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত, এদেরকে মার্কিনরা নানা কৌশলে সাহায্য দিচ্ছে, এবং এই সাহায্যের কারণেই তারা গত 2 বছরে হঠাৎ করে একেবারে মানে মায়ানমার আর্মি ব্যাকফুটে চলে গেল। এমনটাই হয়েছে যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা এই ধরনের যারা এইসব নিয়ে গবেষণা করে, তারা বলছে যে মায়ানমারের কেন্দ্রীয় সরকার এবং সেনাবাহিনীর হাতে এফেক্টিভ কন্ট্রোল মায়ানমারের মাত্র 40% ভূখণ্ডে রয়েছে, তার বেশি নয়।
তো এরকম একটা পরিস্থিতি তো হঠাৎ করে হয়নি। একটা একটা রেগুলার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যে ধরনের রসদ দরকার সেগুলি তারা পেয়েছে। কোনখান দিয়ে পেয়েছে? আপনি লক্ষ্য করবেন যে মোহাম্মদ শেখ হাসিনার পতন ঘটার পরে, শেখ হাসিনা সরকারের পতনের পরে যেই পতনের পেছনে একটা মেটিকুলাস ডিজাইন কাজ করেছে বলে প্রফেসর ইউনূস নিজেই স্বীকার করেছে। তো মেটিকুলাস ডিজাইনটা কে করেছে? ন্যাচুরালি আমেরিকানরা করেছে। ওটা রেজিম চেঞ্জ অপারেশন ছিল এবং খুব রাগঢাক না করে, আমেরিকানরাও খুব রাগঢাক যে করছে এই ব্যাপারে তা না, আর ইয়েও এই ব্যাপারে খুব রাগঢাক করছে তাও না। এই প্রফেসর ইউনূস যে যে এই ধরনের মানে গেরিলা গোষ্ঠীগুলিকে আমেরিকা কেন সাহায্য দিচ্ছে? চীন মায়ানমারের কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করে চায়না মায়ানমার ইকোনমিক যেটা গড়ে তুলেছে, সেটা শুরু হচ্ছে চায়নার ইউনান প্রভিন্স থেকে, শেষ হচ্ছে এই রাখাইন প্রদেশে, যেখান ডিপ সি পোর্ট, যেটা চীনের টাকায় প্রায় $4 বিলিয়ন খরচ করে চীনারা ওখানে করেছে, চকপিউ বলে ওটাকে। এবং ওখানে একটা রিফাইনারিও করেছে ম্যাডে আইল্যান্ডে, যেখান থেকে একেবারে মানে তেল এবং গ্যাসের পাইপলাইন ইউনান প্রদেশ অব্দি যাবে। চীন এগুলি কেন করছে? চীন একটা বিরাট বড় দেশ, চীন বিরাট অর্থনীতি, পৃথিবীর এখন দ্বিতীয় বৃহৎ অর্থনীতি, মিলিটারি পাওয়ার সবই আছে, কিন্তু চীনের উপকূলটা খুব ছোট এবং পূর্ব এশিয়ার দিকে। তাই জন্য চীন এর এই যে রপ্তানি আমদানি, যে বিদেশ বাণিজ্য, এগুলি যদি কেউ মালাক্কা স্ট্রেটস, যে মালাক্কা প্রণালী সিঙ্গাপুরের ওখানে যদি কেউ আটকে দেয়, চীন কিন্তু বিপদে পড়ে যায়। এই জন্য এই মালাক্কা চোক পয়েন্ট বলে চাইনিজরা এটাকে, যেমন এটা গলা বন্ধর মতো ব্যাপার। তো এইটাকে বাইপাস করার জন্য ওরা একদিকে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর করছে, শেষ হচ্ছে যেটা বালুচিস্তানে গিয়ে সিনজিয়ান প্রদেশ থেকে চীনের, আর এখানে ইউনান প্রদেশ থেকে এই রাখাইন প্রদেশে, মানে ল্যান্ড টু সি অ্যাক্সেস। এখন সম্প্রতি বাংলাদেশে নির্বাচন হয়েছে এবং তারেক সাহেব, মালয়েশিয়া ছেড়ে দিন, চীন তার প্রথম বড় বিদেশ সফর, চীনই বলতে পারেন, মালয়েশিয়াটা হয়ে উনি চীনে গেছেন। হ্যাঁ, তো চীনে উনি অনেকগুলি ডিল করেছেন, এমওইউ হয়েছে, এবং চীনারা পরিষ্কারই বলেছে যে তারা এই যে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর, যেটা রাখাইন প্রদেশে গিয়ে শেষ হচ্ছে, এটা তারা বাংলাদেশ অব্দি এক্সটেন্ড করতে চায়, অর্থাৎ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলকে এই করিডোরের আওতায় আনতে চায়। কেন? এখানে একটা বিরাট বড় ভূ রাজনৈতিক খেলা চলছে। একদিকে আমেরিকানরা এই বাংলাদেশের উপকূল থেকে একেবারে রাখাইন প্রদেশ অব্দি একটা করিডোর চাইছে, যাতে করে সেই করিডোর দিয়ে তারা বিভিন্ন গেরিলা গোষ্ঠীকে সাজ সরঞ্জাম পৌঁছে দিতে পারে। আর অন্যদিকে এটাকে নাকচ করার জন্য, এটাকে নালিফাই করার জন্য চীনারা তাদের যে করিডোর, চায়না মায়ানমার ইকোনমিক করিডোর, এটাকে বাংলাদেশের ভেতরে এক্সটেন্ড করতে চাইছে চিটাগাং অঞ্চলে। আর এই তারেক সাহেব যে ডিলগুলি করে আসছে, তার মধ্যে আনোয়ারাতে একটা বড় প্রজেক্ট, গ্রোথ জোন, মংলা বন্দর, যেটা ভারতকে একসময় শেখ হাসিনা আমলে দেওয়া হয়েছিল, ভারত ওখানে খুব কিছু ইনভেস্ট করেনি, সঙ্গত কারণে হয়তো তারেক সাহেব এটা চীনের হাতে তুলে দিচ্ছে। এখানে $650 মিলিয়ন ইনভেস্টমেন্ট হবে। পায়রা বন্দর, সেখানেও কিছু প্রজেক্টে চাইনিজদের ইনভেস্টমেন্ট হবে। এখন চাইনিজরা, মারুফ ভাই, খুব পরিষ্কার যে চাইনিজরা যেসব এই বড় মাপের পরিকাঠামোগত প্রকল্পগুলোতে লগ্নির কথা বলেছে, এই লগ্নিগুলি তারা তখনই করবে আপনি যখন তাদের স্ট্র্যাটেজিক পারপাসটা সার্ভ করবেন, অর্থাৎ চায়না মায়ানমার ইকোনমিক করিডোরটাকে বাংলাদেশে এক্সটেন্ড করবেন কার্যত, যার ফলে আমেরিকানদের এই রাখাইন করিডোর যে প্ল্যান, এই প্ল্যানটা নাকচ হয়ে যাবে, বা এই প্ল্যানটা নালিফাই হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। আপনার নিশ্চয়ই মনে আছে ইউনূস সাহেব তো খুব উৎসাহী, কেন আমেরিকানরা যা বলে ইউনূস সাহেব তাতেই হই হই করে লাফিয়ে ওঠেন, সে আমেরিকানদের লোক, আমেরিকানদের খুশি করতে চান। কিন্তু যখন প্রথমেই রাখাইন করিডোরের কথাটা আসে, তখন কিন্তু জেনারেল ওয়াকার এটাকে ব্লাডি করিডোর বলে উনি বেশ মানে উষ্মা প্রকাশ করেছিলেন, উনি ক্ষিপ্ত ছিলেন বলে মনে হয়েছিল। যদিও পরবর্তী সময় জেনারেল ওয়াকারকে আমেরিকানরা ম্যানেজ করেছে বলে বাংলাদেশের সামরিক সূত্রে আমার কাছে খবর রয়েছে। এই জায়গাতে মানে ব্যাপারটা অনেকটা এখন এরকম বাংলাদেশের, যে আপনার মারুফ ভাই একটা জমি আছে, আপনি দুই প্রমোটারকে দেখেছেন, এখন দুই প্রমোটারই তাদের গুন্ডা পান্ডা নিয়ে আপনার কাছে এসে হাজির হয়েছে, এ বলছে এই মিয়া আমাকে এটা দাও, আমি এখানে প্রকল্প করব। হ্যাঁ, আরেকদিকে আরেক পার্টি এসেও হাজির হয়েছে। এবার আপনার এক কানের দিকে আমেরিকার চাকু, এক কানের দিকে চীনের চাকু, দুই দিক থেকে ধরে বসে আছে। তারেক সাহেব এখন সাম রাখবে না কুল রাখবে, একটা অথই জলের মধ্যে উনি পড়েছেন।
কারণ তারেক সাহেব স্বাভাবিক কারণে ওনার চীনের দিকে ঝোঁকাটা অস্বাভাবিক আমি মনে করছি না, যেটা আমেরিকানরা একদম পছন্দ করছে না। তার কারণটা হচ্ছে আমেরিকানরা তো কোথাও কোনো প্রকল্পজাত কোনো বিনিয়োগ করবে না। রাখাইন করিডোর, সেখান দিয়ে গোলা বারুদ পাঠাবে, মায়ানমারে গোলাগুলি গন্ডগোল করবে, যেই কাজটা ওরা একসময় আফগান সিভিল ওয়ারে পাকিস্তানকে ব্যবহার করেছে। তো তারেক সাহেব একজন ইলেক্টেড প্রধানমন্ত্রী, উনি ইউনুসের মতো আমেরিকান চামচা ওপর থেকে প্যারাশুট দিয়ে তাকে আমেরিকানরা নামিয়ে দিয়েছে এরকম তো নয়। তো তাকে বাংলাদেশের উন্নয়ন প্রকল্প কিছু করতে হবে, তাকে কিছুদিন পর তো আবার ভোট চাইতে হবে না। উনি যদি এখন লোকাল বডি ইলেকশন করেন এই বছরের শেষে, হ্যাঁ, ওইসব ইউনিয়ন পরিষদ ইত্যাদি যেগুলি হয় বাংলাদেশে, তো ওনাকে তো কিছু দেখাতে হবে যে আমি সলিড কিছু কাজ করছি। তাই জন্য উনি চীনে গেছেন এবং এইসব প্রকল্প নিয়ে উৎসাহ দেখিয়েছেন। এবং চীনের অ্যাম্বাসেডার যিনি আছেন ইয়াওয়েন, হ্যাঁ, ভালো বাংলা টাংলা বলে আমি শুনেছি, এবং উনি অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে এই প্রকল্পটা বাংলাদেশ পর্যন্ত এক্সটেন্ড করার কাজ শুরু হয়ে গেছে। এতে আমেরিকানরা প্রচন্ড বিচলিত হয়ে হই হই করে তারা ওখানে জেরাল্ড হ্যামিল্টন, সিআই এর 35 বছর অভিজ্ঞতা যার, তাকে পাঠাচ্ছে, মিস্টার ডিক স্টেট ডিপার্টমেন্টের অফিসার, তাকে পাঠাচ্ছে, শেষ পর্যন্ত সার্জিও গোর। সার্জিও গোর শুধুমাত্র আমেরিকান অ্যাম্বাসেডার ভারতে তা তো না, উনি এই পুরো অঞ্চলের দায়িত্ব তাকে ট্রাম্প সাহেব দিয়েছে। উনি ফরেন সার্ভিস অফিসার না, উনি হচ্ছেন ট্রাম্পের পার্টি, মানে ট্রাম্পের দোস্ত এক কথায়। একসাথে পান টান করেন, আরো অনেক কিছুই করেন। ট্রাম্পের তো নানা রকম রঙিন ব্যাপার ট্যাপার আছে, তো এরাও ওই দলের লোক আর কি। এর জন্য সার্জিও গোরকে ওখানে পাঠিয়েছে। এতগুলি পাওয়ারফুল হাই র্যাঙ্কিং আমেরিকান অফিসিয়াল ওখানে গেছে, তারেক সাহেবের সাথে দেখা করছে, কিন্তু সন্ধ্যাবেলা তার নৈশভোজ ক্যান্সেল হয়ে যাচ্ছে। আজকে রোহিঙ্গিয়াদের ওখানে যাওয়ার কথা, এই সময় দেখা যাচ্ছে রোহিঙ্গিয়া ক্যাম্পে, আপনাকে একটা খবর দেই, কালকে বিরাট গোলাগুলি হয়েছে। হ্যাঁ, মারা গেছে, ওখানে গোলাগুলি হয়েছে। ওখানে যে আরাকান রোহিঙ্গিয়া স্যালভেশন আর্মি যেটা আছে, যেটা পুরোপুরি পাকিস্তানিদের দ্বারা ট্রেন্ড এবং ব্যাক, তাদের একজন কমান্ডারকে মেরে ফেলেছে আরএসও অন্য একটা রোহিঙ্গিয়া গ্রুপ। এবং এইসব কারণে ওখানে আমেরিকার এত বড় ডিপ্লোম্যাটরা যাবে টাবে, এইসব নিয়ে একটা গোলযোগ, একটা এক কথায় চলতি ভাষায় যেটাকে আমরা বাংলাদেশে বা আমাদের এই অঞ্চলে বলি যে গ্যাঞ্জাম তৈরি হয়েছে। এখন এই জায়গাতে এরকম একটা টানাপোড়েনের মধ্যে বুঝতে কারো অসুবিধা হচ্ছে না যে হঠাৎ করে চুপ্পু সাহেব কেন রিজাইন করলেন। অসুস্থতা কিছু কোনো ব্যাপার না, ওনাকে রিজাইন করার হয়েছে এই আমেরিকানদের চাপেই ওনাকে রিজাইন করতে হয়েছে। এবং আমেরিকানরা এখন এতটা কেন সচেষ্ট, আমেরিকানরা আর তারেক সাহেবের উপরে ভরসা রাখতে পারছে না যে আমরা না করার সত্ত্বেও এই লোক চীনে গেল, and he is trying to play with China big time। মানে বড় মাপের চীনা প্রকল্প, প্রায় $9 বিলিয়ন সব প্রকল্প, 12টা প্রকল্প স্পেসিফিক, আমার কাছে সব ডিটেলস লিস্ট আছে, এটা পাবলিক ডোমেনই আছে। কিন্তু এইখানে যেটা মেইন চিন্তার কারণ আমেরিকানদের, সেটা হচ্ছে এই যে এক্সটেনশন অফ দিস করিডোর টু বাংলাদেশ, চায়না মায়ানমার করিডোর। কারণ এটাতে করে বঙ্গোপসাগর অঞ্চলে এবং আলটিমেটলি ইন্ডিয়ান ওশেন অঞ্চলে চায়নার একটা ভালো বড় মাপের নৌ উপস্থিতি তৈরি হতে পারে। প্রথমে হয়তো শুরু হবে সিভিলিয়ান শিপিং দিয়ে, তারপরে সিভিলিয়ান জাহাজ, মালবাহী জাহাজের পরে আসল যুদ্ধ জাহাজ ফাজ এসে হাজির হবে পোর্ট অফ কল, যেটা আমেরিকানরা করে। আমেরিকানদের প্রচুর, এই ইউনুস সাহেব আসার পর আপনি যদি লক্ষ্য করেন, প্রচুর এই ধরনের জাহাজ পোর্ট অফ কল নেভেল ডিপ্লোমেসির নামে চিটাকে এসছে। তারা কি করেছে জানে, আসার সময় তারা রাখাইন উপকূল ঘেঁষে এসছে, এটাকে ইন্টেলিজেন্সের ভাষায় বলে কিসিং দ্য কোস্ট অপারেশন। অর্থাৎ আপনি উপকূল ঘেঁষে ওখানে নির্দিষ্ট জায়গায় যেসব গেরিলা গোষ্ঠীকে আমেরিকানরা অস্ত্র দিতে চায়, সেসব জায়গায় অস্ত্র নামিয়ে এসছে। জাহাজগুলি তো খালি এসছে, এখানে তো আর জাহাজ যুদ্ধ করতে আসছে না, তো ওখানে নামিয়ে দিয়ে এসছে। এইসব কিচিং দ্য কোস্ট অপারেশন আমরা জানি কেন, এক সময় আমাদের লোকজন এইসব জিনিস করেছে। আমাদের তেলবাহী জাহাজ, যেগুলি অয়েল ট্যাঙ্কার, হ্যাঁ, খালি জাহাজ যাচ্ছে ইরানে তেল আনতে, যাওয়ার সময় বালুচিস্তান উপকূলে আস্তে করে মাল মশলা নামিয়ে দিয়ে গেছে, বালুচরা সেগুলি নিয়ে যুদ্ধ করছে, পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। তো এইসব জিনিস হয়, এইসব মানে স্পাই ব্যাটেল আপনি বলতে পারেন, যুদ্ধের একটা কৌশল, সহায়তার একটা কৌশল আর কি এটা। হ্যাঁ, ছায়া যুদ্ধের বড় মাপেরই একটা ব্যাপার এখানে ঘটছে। এবং এই কৌশলে এখন মানে এই যে চীন আমেরিকার ছায়া যুদ্ধ এখানে শুরু হয়ে গেছে, এইটা সত্যি কথা বলতে গেলে আমি জানি দিল্লিতে লোকজন বাংলাদেশ যতটা এতে বিচলিত, অর্থাৎ তারেক সাহেব যে কি করে সামলাই, হ্যাঁ, আমেরিকানদেরও খুশি করতে হবে যাতে তারা বেশি গোলমাল না করে, হ্যাঁ,
আবার এইদিকে চীনকেও খুশি করতে হবে, নাহলে এইসব প্রকল্প এগুলি আসবে না। ভারতের ভয়টা কোথায় জানেন? ভারতের ভয়টা হচ্ছে যে ভারত কোনো সময় ঐতিহাসিক ভাবে আপনি লক্ষ্য করবেন যে তার সীমান্তের খুব কাছে বিগ পাওয়ার রাইভেলরি, বড় বড় শক্তিরা, পরাশক্তিরা একটা গোলমালে লিপ্ত হবে, এটা ভারত কোনোদিন চায় না। এই জন্য দেখবেন যে 79-এ যখন রাশিয়ানরা আফগানিস্তানে ঢুকেছিল, ইন্দিরা গান্ধী কিন্তু, আমাদের সাথে রাশিয়ার খুব ভালো সম্পর্ক ছিল সেই 1960s এর শেষ থেকে। 71-এ তো চুক্তি হলো বাংলাদেশে মুক্তিযুদ্ধের ফাইনাল স্টেজের আগে, কিন্তু ইন্দিরা গান্ধী ওদের বলেছে রাশিয়ানদের যে তোমরা এখানে ঢুকো না, দূরের থেকে যা করার করো। কেন? ইন্দিরা গান্ধী নাকি একটা কথা আমাকে পিএন আকসার বলেছিলেন, ওনার পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন, ওনাকে আমরা চিনতাম কারণ মেয়ে আমাদের খুব ভালো বান্ধবী নন্দিতা আকসার। তো আকসার আঙ্কেল আমাদের এই কথাটা বলেছিলেন। ইন্দিরা গান্ধী একটা কথা, ওই শেলির কবিতা আছে না, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, তো ইন্দিরা গান্ধী বলতেন ইফ স্প্রিং কামস ক্যান উইন্টার অর সামার বি ফার বিহাইন্ড। মানে একজন এখানে রাশিয়া যদি ঢোকে তাহলে আমেরিকাও আসবে। এই যে গোলমাল, এখানে একটা বিগ পাওয়ার রাইভেলরি তৈরি হবে ইন্ডিয়ার বর্ডারের এত কাছে, এটা ভারতের জন্য ভালো হতে পারে না। তো আমরা সেটা দেখেছি হাতে নাতে, যে এখানে একটা বিরাট গোলমাল, আফগান জিহাদকে সাহায্য করছে আমেরিকা পাকিস্তানের মাধ্যমে। এর ফল যেটা আমরা দেখলাম যে কাশ্মীরেও এই জিহাদি শক্তিগুলি খুব মানে শক্তিশালী হয়ে উঠলো। কেন? পাকিস্তানিরা 50টা বন্দুক পেলে 20টা আফগানদের দিয়েছে, কি 30টা আফগানদের দিয়েছে, 20টা কাশ্মীরিদের দিয়েছে। কেন? ওদের মেইন এজেন্ডা তো ইন্ডিয়াকে টাইট দেওয়া। তো এরকম যদি এখন এইখানে এই রোহিঙ্গিয়া গেরিলা গোষ্ঠীগুলির মধ্যে যে গোলমালে দেখা যাচ্ছে, যে আইএসআই এর তৈরি আরসা, আরাকান রোহিঙ্গিয়া স্যালভেশন আর্মি, তাদের সাথে অন্য গ্রুপগুলির গোলমাল হচ্ছে, মানে পাকিস্তানিরা এখানে যথেষ্ট সক্রিয়। কিভাবে সক্রিয় আমি আপনাকে বলি, এই যে লস্কর-এ তয়বা পাকিস্তানের খুব বড় মাপের টেরোরিস্ট গ্রুপ, যার নেতা হাফিজ সাইদ, যারা ওই বোম্বে টোম্বে অ্যাটাক করেছিল 2008-এ, আপনার নিশ্চয়ই মনে আছে। তো এরা এখানে ওই রোহিঙ্গিয়া ক্যাম্প গুলোতে হিউম্যানিটেরিয়ান এইড দেওয়ার নামে, ওদের আরেকটা উইং আছে ফলায়ে ইনসানিয়াত, এরা খুব অ্যাক্টিভ। এবং এখানে পাকিস্তানের রিটায়ার্ড অফিসার, যেমন আমেরিকান সিআইএ এর জেরাল্ড হ্যামিল্টন এখানে হাজির হয়েছে। এখানে পাকিস্তানেরও জনাবরা রিটায়ার করে গেছে, যাদেরকে একটা অন্যভাবে প্রজেক্ট করা যায়, এরা এসে এখানে ট্রেনিং ফেনিং করিয়েছে রোহিঙ্গিয়াদের। তো এই জায়গাটা যদি আজকে মায়ানমারকে অস্থিতিশীল করার জন্য করা হচ্ছে, এখান থেকে এটা মনে করার কোনো কারণ নেই যে এই রোহিঙ্গিয়া জিহাদিদের একটা অংশকে ভারতে, উত্তর পূর্ব ভারতে ঢোকানো হবে না। তাই জন্য ভারতের এখানে মেইন চিন্তাটা এইটাই, যে এখানে এই ধরনের একটা বড় শক্তিগুলো একে অপরের সাথে পাঞ্জা কষাকষি করতে গিয়ে এখানে নতুন করে আরেকটা ওই আফপাক রিজনের মতো একটা বড় গোলমাল এখানেও যদি তৈরি হয়, তো ভারতের পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চলের সিকিউরিটি এটা বিপন্ন হতে পারে। এটা ভারতের মানে ভারতের এই নিয়ে যথেষ্ট উৎকণ্ঠা রয়েছে। এবং ভারত এই জন্য চায়, ভারতের আইডিয়াল কি সিচুয়েশন জানেন, যে দুই তরফে টানা পড়েনে যদি শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী একটু শক্ত শির দ্বারা নিয়ে বলে, বাবা আমার কাউকেই দরকার নেই, হ্যাঁ প্রজেক্ট হবে, ডেভেলপমেন্ট প্রজেক্ট হবে, কিন্তু এখানে অন্য কোনো গোলমাল আমি চাই না, দ্যাট ইজ ফাইন। তাহলে এই গোলমালটা এখানে যদি না হয়, বাংলাদেশের জন্য ভালো, ভারতের জন্য ভালো। কেন? এখানে এই ধরনের গোলমাল হলে আমাদের দু দেশের জন্যই সমস্যা। বাংলাদেশের তো সরাসরি সমস্যা, যেটা আমরা পাকিস্তানের ক্ষেত্রে দেখেছি, যে যেই পাকিস্তান এই জেহাদ টেহাদের সাপোর্ট দিতে গিয়ে আজকে তারা নিজেরা কিভাবে টেরোরিজমের ভিকটিম হচ্ছে, আপনি নিজেরা দেখুন। যে বালুচিস্তানে গন্ডগোল হচ্ছে, এখানে গন্ডগোল হচ্ছে, হ্যাঁ ওই যেই আজাদ কাশ্মীর বলে সেখানে মারামারি হচ্ছে, আন্দোলন হচ্ছে, খাইবার পাখতুনখোয়াতে গন্ডগোল হচ্ছে। মানে একটা কথা আছে না ইংরেজিতে, মারুফ বাই হি হু লিভস বাই সোর্ড শ্যাল ডাই বাই ইট। তুমি এইসব গোলমাল যদি পাকিস্তানিদের তো কোনোদিন শিক্ষা হবে না, এটাই হচ্ছে ওদের সমস্যা। ওরা যদি দাদা, আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই এইভাবে, যে আপনি একটু আগে একটা শব্দ বললেন যে তার মানে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর শির দ্বারা যদি সোজা করে তেমন একটা, কিন্তু তার শির দ্বারা আসলে কতটা এই আমেরিকান চাপের মুখে কিংবা চীনের ইস্যুতে তিনি সোজা রাখতে পারলেন? তিনি তো তার শির দ্বারার জন্য কি হুমকি হয়ে উঠেছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পু, নয়তো তাকে কেন তিনি ধরে রাখতে পারলেন না? না, শাহাবুদ্দিন চুপ্পু মোটেই তারেক সাহেবের জন্য কোনো থ্রেট ছিলেন না। শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর কারণটা কি জানেন? এটা আমেরিকানদের খেলা। কেন? আমেরিকানরা দেখছে
কি তারেককে আমরা না করলাম, আমেরিকা চীনের সাথে বেশি মাখামাখি করলাম, আর সে চীনে গিয়ে এত বড় বড় ডিল করে আসলো, সে এখানে উপকূলবর্তী অঞ্চলে এতগুলি চাইনিজ প্রজেক্ট সে করবে। তো এই জায়গাতে আমেরিকানরা দেখছে যে উই কান্ট ট্রাস্ট তারেক, দিস ম্যান ইজ গেটিং টু বিগ ফর হিজ বুটস। তাই জন্য তার মাথার উপরে একটা রাষ্ট্রপতি বসাতে হবে, যেই রাষ্ট্রপতিকে তারা কন্ট্রোল করতে পারে। কারণ চুপ্পু সাহেব আমেরিকানদের খেলা খেলবেন না। চুপ্পু সাহেব নিজে টিকে থাকার জন্য তারেকের সাথে একটা বোঝাপড়ায় গেছেন, হ্যাঁ, কিন্তু আমরা সবাই জানি যে ইউনুসের সাথে তার মোটেই ভালো সম্পর্ক ছিল না। তো এই ইউনুসকে আনার যে পরিকল্পনাটা একেবারে তড়িঘড়ি করে আমেরিকানদের, সেটার কারণটা যে আমেরিকানরা আর তারেককে ভরসা করতে পারছে না এবং এত চাপ দিয়েছে। আর তারেকের বোধহয় এরকম একটা খেলা হতে পারে যে আমি চীনাদের থেকে বড় বড় প্রকল্প আনবো, আমাদের এখানে উন্নয়ন প্রকল্প করতে হবে, কিন্তু তারেককে তো সবসময় জবাব দিতে হয় যে শেখ হাসিনা এত উন্নয়ন করেছে, তুমি কি করছো কম্পারেটিভলি, বিকজ হি ইজ অলসো এন ইলেক্টেড প্রাইম মিনিস্টার। এই জায়গাতে তারেক বোধহয় খানিকটা আমেরিকানদের ঠান্ডা করার জন্য ভাবলো, আচ্ছা ঠিক আছে ভাই, আমি চুপ্পু সাহেবকে সরাই। এখন যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে না, যে আমেরিকানরা তো তার মানে চুপ্পু যদি তারেক রহমানের জন্য থ্রেট না হয়, হুমকি না হয়, তার মানে আপনার কথা অনুযায়ী যে মার্কিন যে প্রক্রিয়াগুলো এবং ডক্টর ইউনূসের যে ভেতরকার খেলাধুলা, ইউনূসের জন্য পরোক্ষ বড় হুমকি হয়েছিলেন কি এই চুপ্পু, হ্যাঁ, তেমনটা বিষয়। চুপ্পু যতক্ষণ দেখুন ইউনুস, আমি আজকে না, আমি বহুকাল ধরে বলে আসছি এটা, সেই ইন্টারিম গভর্নমেন্ট যখন হয়েছিল তখন থেকে, যে ইউনুসের আলটিমেট টার্গেট হচ্ছে উনি প্রেসিডেন্ট হবেন। প্রেসিডেন্ট হলে হি উইল গেট ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন। উনি যে 2 নম্বরই বা 24 নম্বরই যে কাজগুলি করেছেন, অবভিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, করাপশন, এগুলি থেকে উনি রেহাই পেয়ে যাবেন। কিন্তু উনি একবার রাষ্ট্রপতি হয়ে গেলে ওনার বিরুদ্ধে আর কোন রকম মামলা মোকদ্দমা কিছু করা যাবে না। এটা ওনার অনেক দিনের অভিলাষা। আর আমেরিকানদের সাথে এই জায়গাটা মিলে যাচ্ছে কেন, আমেরিকানরা দেখছে এই লোকটাকে এখানে যদি আমরা রাষ্ট্রপতি করতে পারি, আর ওদের আরেকটা লোক তারেকের সরকারের ভেতরে আছে খলিলুর রহমান, বিদেশ মন্ত্রী, তাহলে একজন তারেকের মন্ত্রিসভার ভেতরে আছে আর আরেকজন তারেকের মাথার উপরে আমরা বসিয়ে দিলাম। হ্যাঁ, কারণ প্রেসিডেন্টের, আপনি জানেন বাংলাদেশের সংবিধানে ইমার্জেন্সি পাওয়ার ইত্যাদি আছে, অর্থাৎ তারেক যদি আচ্ছা, বেশি আমেরিকানদের অপছন্দের কাজকর্ম করে, ওরা ইউনুসকে দিয়ে তারেকের টাইট দিতে পারে, ইমার্জেন্সি পাওয়ার ব্যবহার করে ইউনুস অনেক খেলাধুলা করতে পারে। এটা মূলত একটা আমেরিকান খেলা এবং চীনকে ব্লক করার জন্য। এখন চীন, আমরা দেখতে হবে যে চীন কি করে, কিন্তু চীন অলরেডি বলে দিয়েছে যে এই যে করিডোর, এটা আমরা এক্সটেনশনের কাজ শুরু করে দিয়েছি। এখন চীন কতটা তারেক সাহেবকে কিভাবে মানে মানে কিভাবে তারেক সাহেবের কাজে আসতে পারে এই আমেরিকানদের এই অ্যাগ্রেসিভ মুভস এর বিরুদ্ধে, মানে মোট কথা এখানে একটা এক সময় যেটা সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার যে সেই কোল্ড ওয়ারটা হট ওয়ারে পরিণত হয়েছিল আফগানিস্তান পাকিস্তানের ওই অঞ্চলে, এখন এই ধরনের একটা মানে যুদ্ধের কালো মেঘ এই অঞ্চলের উপর ঘুরছে, সরাসরি না হলেও। কিন্তু যদি তারেক রহমান এখন এই 1-2 সপ্তাহের মধ্যেই হয়তো রাষ্ট্রপতি নিয়োগ করে ফেলবেন, তো সেটা যদি বা তিনি একেবারেই বিএনপির কেউ করেন, সেটাও কি আমেরিকান স্বার্থ, সেই রাষ্ট্রপতি কতটা দেখবেন, তাতে কি হতে পারে? না, বিএনপির মধ্যে যেসব সিনিয়র নেতাদের কথা আমি শুনছি, আমার তো বিএনপিতে কিছু লোকজন আছে, জি, বন্ধু জি। বান্ধব আছে, আমি যা শুনছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা মঈন খান, এই ধরনের সিনিয়র কোন লিডার, হ্যাঁ, যাদের অভিজ্ঞতা সম্পন্ন, এরকম কাউকে তারেক সাহেব রাষ্ট্রপতি করতে চাইছেন। কারণ তারেক সাহেব সবসময় চাইবে রাষ্ট্রপতি তার লোক, যাতে তার জন্য কোন রকম থ্রেট না হয়। হ্যাঁ, ন্যাচারালি সেই জায়গাটাতে আমেরিকানরা চাপ দিয়ে যদি ইউনুসকে বসায়, তারেক সাহেবের তো রাত্রে ঘুম নষ্ট হয়ে যাবে। মানে ইউনুসকে কারো পক্ষে বিশ্বাস করা সম্ভব না। ইউনুস নিজের খেলাধুলা, উনি নিজের ওই মাস্টার মাইন্ড, অমুক তমুক, মানে ও তো আমেরিকার লোক না, ও আমেরিকার স্বার্থ দেবে। ওর নামে বাংলাদেশি, ও বেসিক্যালি আমেরিকার একটা 5 স্টার দালাল, এছাড়া তো কিছু না। হ্যাঁ, ওর যত নাম ডাক আপনারা শোনেন, হি ইজ এ ভেরি অ্যাভারেজ একাডেমিক, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু পিএইচডি কোথায় করেছে, আমেরিকা কোন জায়গায় গিয়ে করেছে, আপনি খোঁজ নিয়ে দেখুন। এমন কিছু বড় জায়গায় মানে ওকে আমেরিকানরা অনেকদিন ধরে বিল্ড আপ করছে, ইটস এ লং টার্ম প্রজেক্ট। ওই ভাষায় এই জিনিস আমেরিকানরা ওকে বিল্ড আপ করেছে, তো আজকে তাকে কাজে লাগবে। আর ও যদি ক্ষমতায় থাকতে পারে আর টাকা পয়সা করতে পারে, আর অন্য এই বয়সে উনি যেগুলি চান টান, ওনার তো অনেক ব্যাপার ট্যাপার আছে, সেগুলি আবার নাই বললাম আপনার অনুষ্ঠানে, মানুষ বোঝে, বাংলাদেশের মানুষ সব খবর রাখে, ওনার এই বয়সে অনেক অনেক মানে ইচ্ছের তো শেষ নেই। তো যাই হোক,
এগুলি উনি করতে পারলে উনি খুশি, আর আমেরিকানরা ওকে দিয়ে যা করাতে চায় সেটা করতে পারলে। তারেক সাহেব ইউনূসকে ব্লক করার চেষ্টা করবে, তখন আবার কোন রকম কম্প্রোমাইজ ক্যান্ডিডেট মাঝখানে চলে আসে কিনা, যাকে আমেরিকানরাও খানিকটা ভরসা করে। মানে এখানে এই রাষ্ট্রপতি ব্যাপারটা নিয়ে একটা বেশ পাঞ্জা কষাকষি হবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। শেষ পর্যন্ত কি দাঁড়াবে এটা অনেকটা নির্ভর করে তারেক সাহেবের উপর। তারেক সাহেব জি যদি সাহস করে বলে যে আমি ওই আমেরিকা না, আমি যেটা করার সেটা করব। আর এখানে জানেন তো অনেক নতুন খেলাধুলা হচ্ছে তারেক সাহেবকে অন্যদিকে তার অ্যাটেনশন ঘোরানোর জন্য। এখন দেখুন, তারেক সাহেব বাংলাদেশ এর আগেও চেয়েছে ব্রিক্স এর সদস্য হবে। ব্রিক্স একটা বিরাট বড় মাল্টিল্যাটারাল ফোরাম, যার সদস্য হচ্ছে রাশিয়া, চীন, ইন্ডিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা। ব্রাজিল লাতিন আমেরিকার সব থেকে বড় ইকোনমি, সাউথ আফ্রিকা আফ্রিকার সব থেকে বড় ইকোনমি, ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার 1 নম্বর ইকোনমি, এশিয়ার 2 নম্বর, চীন এশিয়া শুধু না পৃথিবীর আজকে সেকেন্ড বিগেস্ট ইকোনমি, আর রাশিয়া কত বড় পাওয়ার আমরা সবাই জানি। এত বড় একটা গ্রুপ, এর মধ্যে বাংলাদেশও সামিল হতে চাইছে। ইন্ডিয়া এইবার ব্রিক্স এর চেয়ারপারসন। এই ব্রিক্স এর সামিট সেপ্টেম্বর মাসের 11-12 তারিখ ইন্ডিয়াতে হবে। ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে ইনভাইট করেছে। আমেরিকানরা এখানে একটা বাধা দেওয়ার চেষ্টা করলেও করতে পারে, কারণ আমেরিকানরা জানে যে একবার যদি তারেক সাহেব বাংলাদেশকে নিয়ে ব্রিক্স এর ভিতরে চলে আসে এবং ব্রিক্স এর সদস্য হয়ে যান, তখন উনি আমেরিকার প্রভাব বলয়ের বাইরে এই রাশিয়া, চায়না, ইন্ডিয়া এরকম একটা জায়গাতে উনি এসে হাজির হবেন, যেখানে ওনার পক্ষে ওনার স্ট্র্যাটেজিক অটোনমিটা বাংলাদেশের হয়ে অ্যাসার্ট করার একটা অল্টারনেটিভ থাকবে, একটা জায়গা থাকবে। আমেরিকানরা তো সেটা চায় না। আমেরিকানরা সেটা চায় না বলে আপনি দেখুন ভেনিজুয়েলাতে তারা কি করলো। আসল ব্যাপার তো তেল, গিয়ে রাষ্ট্রপতিকে কিডন্যাপ করে নিয়ে চলে আসলো। আজকে পুরো ভেনিজুয়েলা, যেটা ওয়ার্ল্ডের সব থেকে বড় তেলের জায়গা, হ্যাঁ, অলমোস্ট 21% অফ দ্য গ্লোবাল হাইড্রোকার্বন রিসোর্সেস উইথ ভেনিজুয়েলা। তারপরে ইরান, তারপরে দেখুন ওরা ইরানকে আক্রমণ করছে। পুরোটা তেলের ব্যাপার, তেলের কন্ট্রোল। তো যেহেতু মাদুরো আমেরিকার দালালি করছিল না, মাদুরোকে কিডন্যাপ করে এনে তাকে আমেরিকার একটা জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে এখানে, এগুলি হয়তো বাংলাদেশে ওইভাবে করতে পারবে না, কিন্তু যদি শেখ হাসিনার সরকার তারা গোলমাল করে ফেলতে পারে, তো তারেক সাহেবেরও সরকার ওইরকম একটা গোলমাল করে ফেলতেই পারে। আর আমেরিকার দালালরা, ইউনূসের চেলা চামুন্ডারা তো বসে আছে, ওই যে এনসিপি, ওই এনসিপি তো ইউনূসের তৈরি করা একটা দল। তো আমেরিকানরা ওখানে দানা, ওই হিন্দিতে বলেন না দানা ডালতা হয়, তো আমেরিকানরা এদের পোষে টোষে। এখন দেখুন একটা মজার ব্যাপার, যে এই আমেরিকানরা ওখানে গিয়ে রাষ্ট্রপতিকে সরিয়ে এখানে চাপাচাপি করছে, হস্তক্ষেপ করছে সরাসরি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে। এই সময়টা আপনি লক্ষ্য করে দেখুন, জায়গায় জায়গায় এনসিপি আর বিএনপির মারামারি হচ্ছে। কেন হচ্ছে? ন্যাচারালি, মানে আপনার ওপরে মানে ইন্টারন্যাশনাল একটা লড়াই এখানে চলছে, একটা সুপার পাওয়ার রাইভালরি এখানে বাংলাদেশকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে। তার প্রতিফলন তো বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতেও হবে। অর্থাৎ বড় শক্তির যারা এখানকার লোকাল লেভেলে যারা পেয়াদা বলুন, বরকন্দাজ বলুন, তারা আবার নিজেদের মধ্যে মারামারি করছে। তো বাংলাদেশের জন্য সময়টা খুব খারাপ। বাংলাদেশের মানে বাংলাদেশ ঠিক পাকিস্তানের 70-80 দশকে যেভাবে আফগানিস্তানের গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছিল, বাংলাদেশও যদি খুব বলিষ্ঠভাবে এখানে রুখতে না পারে, তাহলে মায়ানমারের এই যে ক্রমবর্ধমান গৃহযুদ্ধে বাংলাদেশও ইট উইল বি সাকটিং, একেবারে টেনে ওই জায়গার মধ্যে জড়িয়ে পড়বে, এবং এটা বাংলাদেশের জন্য মোটেই ভালো হবে না। আমরা সেটি আশাও করি না যে বাংলাদেশে এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হোক। আমি শেষ করব, আপনার আর্টিকেলটার একদম শেষ করেছেন আপনি কি দিয়ে, কোন বিষয়টিকে আপনি চুম্বক আকারে শেষে নিয়ে আসলেন? না, আমি শেষ করেছি এটা বলেই যে এখানে ভারতের ভূমিকাটা কি, ভারতের ইকুয়েশনটা কি। ভারত যেমন একদিকে চায় না যে চীনের প্রভাব খুব বেড়ে যাবে, যেহেতু আমাদের সাথে চীনের একটা ঐতিহাসিক একটা দ্বন্দ্ব রয়েছে, হিমালয় পর্বতে আমাদের প্রায় যুদ্ধ হয়েছে। কিন্তু ইদানিং আপনি লক্ষ্য করবেন যে ভারত কিন্তু চীনের সাথে একটা বোঝাপড়ার দিকে যাচ্ছে। আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি কয়েকবার চীনে গেছেন, চীনেরও বিদেশমন্ত্রী ইন্ডিয়াতে এসছেন। ইনফ্যাক্ট তারেক সাহেব যখন চীনে ছিলেন, ওদের বিদেশমন্ত্রী ওয়াং ই দিল্লিতে ছিল। তো চীনের সাথে একটা বোঝাপড়া করে, মানে ইন্ডিয়ার এখানে খেলাটা হচ্ছে যে চীন আর আমেরিকার মধ্যে একটা ব্যালেন্সিং করে আলটিমেটলি কোনোভাবে এই দুই বৃহৎ শক্তির একটা মানে মানে প্রভাব থেকে, বা রাহু মুক্ত যেটাকে আমরা বলি আর কি, এই অঞ্চল দক্ষিণ এশিয়া, এই বৃহৎ শক্তির এখানে পাঞ্জা কষাকষির থেকে রাহু মুক্ত যাতে হতে পারে, এটাই ইন্ডিয়ান ডিপ্লোমেসির খেলা। এখন ইন্ডিয়া
এটা কতটা সাকসেসফুলি খেলবে সেটা দেখার বিষয়। আর বাংলাদেশের যেটা হওয়া উচিত, বাংলাদেশের নিজের স্বার্থ রক্ষা করে এই বড় শক্তিদের একটা প্লেইং গ্রাউন্ডে বাংলাদেশ পরিণত হবে, এটা বাংলাদেশের জন্য ভালো না। বাংলাদেশকেও ভারত যেমন নিজের স্ট্র্যাটেজিক অটোনমি অ্যাসার্ট করে, আমাদের সাথে আমেরিকা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স থাকা সত্ত্বেও মায়ানমার সিভিল ওয়ারে আমেরিকাকে রাস্তা আমরা করে দিই, এই জন্য তো তারা বাংলাদেশকে চাইছে। ইনফ্যাক্ট মায়ানমারে আমেরিকার যে ম্যাথিউ ভ্যান ডাই, যে সিআইএ এর লোক ওখানে ট্রেনিং করাচ্ছিল গেরিলাতে, সে যখন ভারতের ভূখণ্ড দিয়ে ফিরে এই দেশ দিয়ে আবার আমেরিকাতে ফেরার চেষ্টা করেছে, তাকে গ্রেফতার করেছে ভারত, এবং অনেক আমেরিকান চাপ সত্ত্বেও তাকে ছাড়া হয়নি, সে এখনো দিল্লিতে জেলে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমেরিকানরা আমাদের প্রচুর চাপ দিয়েছে, এবং এত চাপ দিয়েছে যে সেই চাপটা বাড়িয়েছে কি হবে, যে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি নাকি ওই আমেরিকাতে কোন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে মারার চেষ্টা করছিল, ওইখানে একটা কেস তৈরি করছে, তার সমন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের নামে সার্ভ করা হয়েছে। এগুলি হচ্ছে প্রেশার ট্যাকটিক্স, যে তুমি আমার লোককে ধরেছ, না ছাড়লে আমি তোমাদের লোকজনের নামে মামলা। তো ভারত তার স্ট্র্যাটেজিক অটোনমি এখানে রক্ষা করছে। এটাই বাঞ্ছনীয় যে বাংলাদেশ খুব দৃঢ়ভাবে, তারেক সাহেব ইজ এন ইলেক্টেড প্রাইম মিনিস্টার, উনি তো মুখে বলেন আমার পলিসি বাংলাদেশ ফার্স্ট, ওই বাংলাদেশ ফার্স্টটাতে যাতে উনি টিকে থাকেন, উনি নিজের স্ট্র্যাটেজিক অটোনমিটা যাতে কম্প্রোমাইজ না করেন। কেন ওনাকে উল্টো পাল্টা বোঝানোর লোক অনেক আছে, ওনার মন্ত্রিসভার ভিতরেই আমেরিকানদের সেট করার লোক আছে, আপনি জানেন কার কথা আমি বলছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ শুনছিলেন ভারতের প্রখ্যাত সাংবাদিক সুবীর ভৌমিক। তিনি তার একটি আর্টিকেল দ্য ফেডারেলে প্রকাশ পেয়েছে, এবং সেটাকে ধরে আমরা অন্য বিষয়গুলো এবং সর্বশেষ কি অবস্থা বাংলাদেশের হতে পারে, বাংলাদেশ কোন পরিস্থিতি বা কোন জালের মধ্যে পড়ে গেছে, সেটি নিয়ে বিশদ বিশ্লেষণ করলেন। অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ।